এক পর্যায়ে আমি গলার দড়ি দিয়ে দিলাম। আসলেই বিসমিল্লাহ। সেই স্বাদ, কি স্বাদ লাগতেছে আমার কাছে, এত স্বাদ লাগতেছে কে দাদা এই ফল। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আমাদের এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। আর যদি মেইল করতে চান, মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। ভাই আপনার নামটা বলেন একটু মুখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। মনিরুল ইসলামকে তো আসলে মনিরুল ইসলাম নামে অনেকে নাই বা চিনবেন, কিন্তু তাকে চেনা যায় হচ্ছে সেই স্বাদ নামে, রাইট? এবং আমি দেখতাম যে মানুষ খাওয়া দিয়েও ভাইরাল হয়ে যায়, খুব মজা করে খায়। লাস্ট আমি একটা ভিডিও দেখলাম তার, সেটা হচ্ছে, এটা আমাদের এলাকায় বলে ছাইতেনের গোটা, যেগুলো আসলে কেউ খাইতো না। আমি দেখতাম আমরা ওগুলো গাছগুলা বড় হয়ে গেলে কেটে কেটে আমরা লাকড়ি হিসেবে ইউজ করতাম। তো এই ছাতেনের গোটাতে আমরা ছোটবেলায় খেলতাম। আমাদের আঞ্চলিক ভাষা, বগুড়ার আঞ্চলিক যারা আছেন তারা হয়তো বুঝবে, ছাতেন গাছ অনেক বড় বড় হয় এবং এই গোটাগুলো পড়ে থাকতো। সকালবেলা আমরা এগুলো কুড়াই করে এনে খেলতাম এবং ওগুলোতে অনেক সময় আমরা গাড়িও বানাতাম, ছোট ছোট গাড়ি বানাতাম এগুলো দিয়ে। তো এই সেটা দেখলাম সেই গোটাটা সে খুব মজা করে খাচ্ছে। তো আমার খুব স্বাদ ছিল, সেই স্বাদ ছিল, কঠিন স্বাদের লোকটাকে আজকে আমি নিয়ে বসেছি। অ্যান্ড দিস শো ইজ ফর মি অ্যাকচুয়ালি। আমার খুব কোয়েরি ওনার সম্পর্কে জানার জন্য। সো আজকে আমরা গল্প করবো। মনির ভাই, আপনার বয়স কত? 28-29 এরকম। 28-29। জন্ম জেলা? জন্ম নাটোর জেলা। আপনি কি নাটোর থেকে আসছেন? জি। শুরু করেন মনির ভাই, একেবারে শৈশব থেকে আমাকে একটু জানান, কি গল্প আপনার শুনি। খুব ছোট, আমি তো বুদ্ধি হয়েছে আমার নানির কাছে। জি। আমার বাবার বাড়ি থেকে একদম পাতাল কোলে করে নিয়ে আসছিল। আপনার মা? না, নানি। আচ্ছা। নানি নিয়ে আসছিল। আর মা, ওই টাইমে তো আমার তো জ্ঞান বুদ্ধি নাই, মানে আমার তো বুদ্ধি হওয়ার পরায় অনেক পরেই আর কি মা বাবার অনেক দ্রুত আমি শুনতে পাই, যখন জ্ঞান বুদ্ধি আমার হয়ে গেছে। বাপ মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না? না, ভালো ছিল না। আচ্ছা। নানি হচ্ছে মানুষের বাড়িতে খেতা সেলাই করি, তা বাদে ওই যে আগে তো নর্মাল ডেলিভারিটা বেশি ছিল, আমার নানি এই কাজগুলো, দায়ী যেটাকে বলে, হ্যাঁ জি, এই কাজগুলো করে যেটা আর কি খুশি মনে যারা দিত, যা ওটা নিয়ে আমি আর নানি আর কি খাইতাম। আপনাদের পরিবারে আপনি আর আপনার নানি ছিলেন? নানি, আমার মামারা হচ্ছে 4টা, হ্যাঁ, আর আমার মা বোন দিয়ে 3টা, মোট 7 জন পরিবারের। একজন বিয়ে শাদী করে এক জায়গায় সেটেল হয়ে গেছে, ওই স্কুলে ভর্তি করে দিল। যখন একটু বড় হয়ে গেলাম, খুব ওই যে মানুষের বাড়ি খেতা সেলাই করেছে, আমাকে নিয়ে যাইতো, ওই খেতার উপর শুয়াই থাকি, খেতা সেলাই করে সারাদিন। পরে এখন 1 কেজি চাউল হোক আর আধ কেজি আটা হোক, হাফ কেজি আটা হোক, এগুলা নিয়ে আসি, বাড়িতে আসি, রান্নাবান্না করে তারপরে নানি আর আমি একসাথে খাওয়া দাওয়া করে উঠতাম। এরকম করে দিন আর কি পার করতে করতে একটু বড় হয়ে গেলাম। বড় হয়ে যাওয়ার পরে আমার 1 থেকে 2 পর্যন্ত, 2-এ আমাকে ভর্তি ফিস ধরেছে 10 টাকা। ওই টাইমে আপনার ওই যে খেসারি, যেটা ওই যে কালাই বলে, ডাল, ওটাকে তো আগে গরু দিয়ে আর কি মলন দিত, মলন দিয়ে সারি এটা বাতাসে কুলা দিয়া ধরি উড়াতে হইতো। এই উড়ানোর সময় আমি যা নানির কাছে জেস ধরছি যে নানি, আমার ক্লাস 2-এ উঠেছি, আমার 10 টাকা পরীক্ষা ফিস লাগবে, তাড়াতাড়ি দাও। এখন তো নানির তো মাথা নষ্ট হয়ে আছে, সারাদিন কাজ কাম, আমি দুপুরবেলা এসে টাকা চাচ্ছি, আর মাস্টারও তো ওই 10 টাকা পরীক্ষা ফিস না দিলে আমাকে ক্লাস 2-এ ভর্তি করে দিবিলে। সে পরবর্তীতে নানির কাছে সেই রকম জেস ধরেছি, কালার মধ্যে গড়াগড়ি পাতেছি, নানি আমাকে 10 টাকা দিয়াই লাগবে, তাছাড়া আমার ভর্তি হওয়া যাবে না, ভর্তি লিবিলা সারে। পরে দিশা মিশা না পায় নানি সেই রকম একটা রাগ উঠলি, কঠিন একটা রাগ উঠলি। আমিও এতটা রাগ আমি দেখিনি নানি। এখন
কোনো এখন কষ্ট পায় এত রাগ নাকি না সারাদিন পরিশ্রম করেছে অতটা বুঝি সারেনি। পরে আচ্ছা তাকে আমাকে মারলি ওই খেসারির ভিতরেই, তে আমাকে এত মারা মারলো। এই বাড়ির পাশে আমার নানির বাড়ির মাত্র 10 ধাপ দিলে একটা গৃহস্থ বাড়ি, প্রায় ওদের আর কি 350 বিঘা জমি, এরকম একটা গৃহস্থ। আমাদের দেশ গ্রামে যাদের একটু জমি বেশি থাকে তাদের গৃহস্থ বলে। গৃহস্থর মা আমাকে ওই মারা দেখে কোলে পিঠে কইলি চলে আসলাম এই বাড়িতে। তোর নানির কাছ থাকা লাগবি না, তুই হচ্ছে আমার বাড়িতে থাক, তুই লেখাপড়া তুই আমার বাড়ির থেকেই করবি। তাও 1-1.5 বছর ওরির বাড়িতে আমি থাকিছি, খাইছি। নানি খোঁজ খবর নিত না? নানি ওই যে এই বেলা ও বেলা আসতো, দেখে যেত। জি, যে কথা বলে আমাকে নানির কাছ থেকে নিয়ে আসলো, সেই কথার সাথে আর মিল পড়ল না। আমাকে লেখাপড়া শেখালো না, না শেখায়। আগে তো গৃহস্থ বাড়ি প্রায় 30টা 20টা 25টা করে গরু থাকতো। এই গরুগুলা আমার সম্পূর্ণ দায়িত্ব, খাওয়ানো দাওয়ানো, মাঠে নিয়ে যাওয়া। এই যে ইরি ধান কাটা পরে যে ইরি ধানের গাছ থেকে যাবার কুশি বাড়ায়, ওই কুশিগুলা গরু খাওয়ানোর জন্য আর কি মাঠে নিয়ে যেতে হইতো। আমাকে পরবর্তীতে নানি কাছে করলো যে বছরে মনির 2টা প্যান্ট পাবে, হাফ প্যান্ট, 2টা হাফ প্যান্ট পাবে, আর হচ্ছে একটা গামছা পাবে, আর 2টি গেঞ্জি পাবে, আর 1 জোড়া স্যান্ডেল পাবি। এই আমার বছরে। এখন এই মাথা তো দিতে পারে, ওই মাথা তো দিতে পারে 1 বছর পর পর। আর খাওয়া দাওয়া ফ্রি, কোনো টাকা পয়সা না। এখন নানিও ভাবি চিন্তে দেখলি যে আসলে তো আমার একটু জুলুমি হয়ে গেছে সাওয়ালিয়া। আর আমার মামারা তো সবাই আর কি, কেউ ভ্যান চলায়, মানে যার যার সংসার তাই গোছাতেই মানে পেরাশনি, খুব হিমশিম খায় যায়। তার মানে ওই যে টাকা চাইছিলেন লেখাপড়ার জন্য, ওইটা ওই সময় লেখাপড়া বন্ধ হয়ে গেল। ওই সময় ক্লাস 2-এ ওঠার আগ দিয়েই আমার লাইফে আর লেখাপড়ার হলো না। আবার এই জায়গায় যে আমাকে লেখাপড়া করার যে একটা সুযোগ দিছিল, ওই জন্য আমিও একটু আইছিলাম যে আমাকে লেখাপড়ার পাশাপাশি আমাকে এই বাড়িতেই রাখবে। এই সুযোগে আসার পর যখন আমি একটু ভালো বুদ্ধি হয়ে গেল যে একটা গরু ছুটি যাচ্ছে, যে গরুটা আমার ধরে আনতে হবে, এটা গৃহস্থর বাড়ির গরু, তখন আমাকে কইলো যে লেখাপড়া আর হবে না, তুমি এগুলাই করো। একবার ওই বর্ষা মৌসুমে বছরে আমি একটা গামছা পাই। গামছাটা ওই ছোট মানুষ, সাঁতার তো জানি না, তো ওই গরুর ন্যাজ, মানে সবগুলা গরুকে আমি আগে পাঠাইতাম, আর একটা গরুকে আমি আটকায় রাখতাম। ওই যে গরুটা সভ্য, সেই গরুটার ন্যাজ ধরে রাখতাম সুন্দরভাবে। 1/2 কিলোমিটার পানি পার হয়ে যেতে হবে, একটা বিল পার হতে হবে, এই 1/2 ঘন্টায় ন্যাজ ধরে থাকতাম, কল 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 করে চলে যাইতাম গরুর ন্যাজ ধরি। তো একবার গরুর ন্যাজ ধরি যাচ্ছি, পরে গামছাটা আমার গিটটা থেকে হারাই গেছে পানির ভিতরে, আর খুঁজি পাইলাম না। পরে ওই 1 বছর আমি আর ওই গামছা পাইলাম না। আচ্ছা যাই হোক, ওখানে বড় করে পরবর্তীতে আমাকে আর বেতন দিবেই না, প্রায় 5-6 বছর রানিং চলে, খালি পেট ভাতা খায় দেয়। আর ওই যে গরুর সাথে গরু হয়, যখন যে সিজনের যে আবারটা, সেই আবারটা গরুর গাড়ি করে নিয়ে আসতে হইতো, আমার গরুর গাড়ি চলাইতে হইতো। 3 মাস, বছরে 3 মাসের থেকে 4 মাস গরু চড়ানি পরে, ওই সকালবেলা ফজরের নামাজের পর আমাকে গরুগুলা সব খুলে দেয়। আর ওই গামছার মাথাতে 2টা আম বান্ধি, আর সাথে এত করা মুড়ি, যেন এটা আমি খায় থাকতে পারি। আর বিল পার হয়ে গেলে তো ওই সারাদিন পর ছাড়া হয় না আসা, ওই মাগরিবের আজান কখনো 7টা-8টা বাজে যায়, এইভাবে আর কি আমি সারাদিন গরুর সাথে। সকালবেলা ভোরে পান্তা ভাত খায়া ওই 4 দুপুরকার জন্য 4 মুড়ি আর একটা আম হোক আর 2টা কাঁচা মরিচ হোক, এগুলো আমাকে বানিয়ে দিত, আমি যাই খাইতাম। আর পানি যখন খাওয়া লাগতো, ওই যে কাঁকড়ার গাড়ির ভিতরে শোলা দিয়ে চুষক দিলেই পানি উঠে আসতো, 1 হাত নিচে জ্বলে থাকে, ওই শোলা দিয়ে সারি চুষক দিলে পানি উঠে চলে আসে। খুব সুবিধা ছিল, মানে পানির কোনো টেনশন নাই মাঠের ভিতরে। ইন্টারেস্টিং, খুব সুন্দর সিস্টেম ছিল। আবার ওই কাঁকড়ার গাড়ির ভিতর যদি আবার এই
চারিদিকে দেখতাম যে আগে শামুক টামুক আছে নাকি, যদি না থাকতো এই যে এরম এরম করলেই কাঁকড়ার গাড়ির থেকে পানি উঠি, আর একটা এই সাইডে একটা গর্ত করতাম, ওই গর্ত থেকে এই গর্ত যখন ওভারটেক করে আসার পর আধা ঘন্টা পর ওটা সুন্দর পরিষ্কার হয়ে যায়, তখন দেখা যায় যে উপরে গামছাটা ফেলাই দিয়ে তারপর চুষুক ধরে ওই পানিটা খাইতাম। পানি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না? না, কিভাবে নিবে? কারণ বিল পার হইতে হয়তো। গ্রামে যারা বড় হননি তারা বুঝবেন না বিষয়টা। এটা কি মানে চরের মধ্য থেকে পানিগুলা খাইতে হয়? এটা হচ্ছে ওই ইরি ধানের জমির ওই আইলের সাইড দিয়ে দেখা যাচ্ছে যে কাঁকড়া গর্ত করেছে, আবার নতুন পানি আসলে তো কাঁকড়ারও আনাগুনা বেড়ে যায়। কিভাবে একটু পানি বের করে খেতে হবে, এখান থেকে প্রায় 5 কিলোমিটার গেলে আমি একটা বাড়ি পাবো, এতখানি এই ধানের জমি পার হয়ে যাওয়া অনেক কষ্টকর। দেখা যায় যে ওই খালি পায়ে হাঁটতে হাঁটতে আপনার হচ্ছে ওই পায়ে ফোসা উঠি, চামড়া উঠে গেছে, শামুকে কখনো কাইটি ফাঁক হয়ে গেছে, ওখানে তেনারি বাঁধে রাখছি, কখনো রক্ত ঝরতেছে, এই অবস্থা নিয়ে তো ওই 5 কিলো যাওয়া সম্ভব না। তখন ওই বসে থেকে 3-4 জন বুদ্ধি করতাম কিভাবে খাওয়া যায় পানি। তখন কই যে কাঁকড়ার গাড়ি খোঁজ, কোনটা নতুন করছে, নতুন করলে তো মাটি নতুন তুলা দেখা যাবে, সেটাতে মাটিগুলা সম্পূর্ণ হেঁটাই দিয়ে এই যে বাকেটের মতন একটা সিস্টেম করতাম, তখন ওই কাঁকড়ার গাড়ি থেকে পানি উঠে আসতো। আবার দেখতাম যে কাঁকড়ার গাড়ির পানি কাছেই আছে কিন্তু পরিষ্কার আছে, তখন করতাম কি ওই শোলার মাথাতে আবার গামছা, মানে এটা সেক না ফিল্টার বানায় চুষুক দিয়ে, এখন মানে যতখানি তৃষ্ণা আছে সেই তৃষ্ণা অনুযায়ী আর কি খাইতাম। এবার বুঝতে পারছেন যে ওর জন্য গামছাটা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু ভাই আপনার বাবা মা কোথায় এই বয়স পর্যন্ত? আচ্ছা, এটা বলতেছি আর একটু ওই লাইনটা। আমাকে পেন দিত, 2টা হাফ পেন। আমার আবার ছোটবেলা খুব শখের ওই যে পকেটের নিচ দিয়া যে 2-3টা ঝুলপি থাকে, এই ঝুলপিওয়ালা পেনের আমার খুব শখ ছিল। তো এই ঝুলপিওয়ালা পেন আমাকে দিত। বর্ষা মৌসুমে কিন্তু এই আপনার মাঠ পর্যায়ে জমি, ফসলি জমিতে ওই আপনার যদি এক জায়গায় ছোট করে পা দেন, পাটা অটোমেটিক এই পানির কারণে আর পিছিলির কারণে একটু পাটা বড় হয়ে যাবে, আর বড় যখন হয়ে যায় তখন আমার এই যে নিচের প্যান্টটা মানে ছিঁড়ে যায়। তখন আমি বাড়িতে যাই, বলি যে প্যান্ট আমার ছিঁড়ে গেছে। তোর দৈনিক প্যান্ট ছিঁড়ে, তাহলে না তোকে এখানে মানে প্যান্টের শাড়ি কাপড়ে এখানে দোকান দিয়ে দিতে হইতো, তোর সব সময় প্যান্ট ছিঁড়ে। আমি ওদের বোঝাতে পারতাম না, আর প্যান্টটা যত সম্ভব আমাকে আরও কয়েকজন বলতো যে তোকে এই প্যান্ট কিনে দেয় মনে হয় এই গায়ের পোশাক কিছু কাপড় বলে যে নরম কাপড়, ওই কাপড়ের প্যান্ট তো টিকবে না, 1 সপ্তাহ যায় না আমার প্যান্ট 2টা ছিঁড়ে যায়। অনেকেই আবার যারা একটু বড় লোক প্রভাবশালী, যারা ওই কাজের লোক পায় না, নিজেরা গরু নিয়ে যায় মাঠে, গরু তো অবলা জাত খাওয়াতেই হবে, তাহলে ওই গেলে দেখা যায় যে কয় যে যা আমার সাওয়ালের 2টি প্যান্ট আছে তোকে আমি দিব না। আমার লাইফের অর্ধেক জীবনে আমি মানুষের ব্যবহার করা কাপড়ই পরেছি। ওখানে তো আমাকে ওই মানে যতদিন রাখবে তাও ওই পেট ভাতাই থাকবে, মানে 1 টাকাও দিবে না। পরবর্তীতে নানি রেগে গেল যে এত কয় বছর হলে আপনি বাড়ি থাকে, খালি পেটে আর ভাতরে কাপড়টাও ওইভাবে দেন না, তাহলে আমার নাতিটাকে ওইভাবে রাখ বলে আপনার কাছে। সম্পর্কে একটা ভাবি, মানে ওই ভাই হচ্ছে সরকারি চাকরি করে, ওই ভাই বলল যে 1000 টাকা মাসে দিবনি, বছরে 1000 টাকা দিবনি। তে বললো বছরে 1 বছর পরে 1000 টাকা, তাই কি হয়? ওই ছেলেটার কি ভবিষ্যৎ নাই? ওই ছেলেটা কি করে খাবে ভবিষ্যতে? 1000 টাকা বছরে, এই 5-7 বছর তো আপনি এমনি রাখলেন, তাহলে আপনার কি কোনো লাভ হয় না এখানে? তখন কোসে এরই উপরে আমি পারবো না নি, ঠিক আছে। 1500 টাকা আর কি কমপ্লিট করা হলি বছরে 1500 টাকা। 1500 টাকা করে মনে হয় 2 বছর থাকা হয় আবার পৃষ্টি, তারপরে আর বেতন বাড়াবে না। আমাকে নানি সময় যখন ভালো লাগতো না তখন নানির কাছে আমি যাইতাম, পাশাপাশি তো 1 মিনিট লাগে নানির বাড়ি যেতে। নানির কাছে আমি জিজ্ঞাসা করতাম আমার মা বাবা কো। ওই তার ছোটবেলাও আমাকে যেভাবে বলেছে, এই রানিং অবস্থায় মরার আগ পর্যন্ত আমাকে বলেছে যে আমার মা নাকি আর কি চাকরি করতো, আব্বা কৃষিকাজ করতো। এক পর্যায়ে মা বাবার ভিতরে একটা ছেঁড়াছেড়ি হয়ে যাওয়ার পরে এখন চট্টগ্রাম বাদুরতলা না কি একটা জায়গা ছিল বলে নাকি, বলতে পারবো না, সেই জায়গাতে নাকি মা চাকরি করতে চলে যায়।
তারপরে যাওয়ার পরে আর ওখান থেকে আর কি চিঠির আর উত্তর পায় না। তো সবাই আর কি আমার নানিরা, পাড়া প্রতিবেশী সবাই আর কি জানতো যে মারা গেছে, সবাই জানতো, আমিও জানতাম। আমিও ওই যে বিভিন্ন জায়গায় আমাকে যখন বলতো মা বাবা আছে নাকি, আমি বলতাম যে মারা গেছে। আমি যা শুনেছি তাই বলেছি। বেলকুচি একটা খালার বাড়ি, আসা যাওয়া করতাম, করতে করতে ওই বাড়িতে আমি যে গৃহস্থ বাড়ি যে থাকতাম, থাকা অবস্থায় নানিটা মারা যায়। নানিটা আমার কুল কই দিয়ে যেতে পারে নাই। আমি তো এখন ভাষ্যমান হয়ে গেলাম। বাপেরও খবর জানেন না? বাপের খবর ওইভাবে জানা নাই, আর বাপের বাড়ি তো আমার যাওয়া নাই। যেহেতু নানি আমাকে নিয়ে আসে, তারপরে বাপের বাড়ি আমার যাওয়া নাই। বাপের বাড়ি হচ্ছে আপনার আমার নানির বাড়ি থেকে 7 কিলোমিটার দূরত্ব। আমি এখন অথই সাগরে পড়ে গেলাম, আমি কি করব? আমি এখন খালি ভাবি যে আমার মাথার উপর তো কিছু নাই। আমাকে বেলকুচির খালা নিয়ে আসে, আমাকে একটা চাকরি দিবে ঢাকা শহরে। তাহলে কি করতে হবে, ওরির বাড়ির যে টিলার আছে ওই টিলারটা আমার চলাতে হবে। তো ওই জায়গায় আমি 4 বছর থাকি। আজ চাকরি দিবে, কাল চাকরি দিবে, এই তো ভাই আসতেছে, আসলে আপনার সাথে কথা বলবে। তে 4 বছর পরে ওই যে আমাকে চাকরি দিচ্ছে তার খালাতো বোন জামাই এই ঢাকাতেই থাকে। ওই অ্যাপার্টমেন্ট যে পাইলিং থেকে শুরু করি যে একটা বিল্ডিং তৈরি হয়, সেই বিল্ডিংয়ের মানে ওই রড আসতেছে, সিমেন্ট আসতেছে, ওগুলা দেখাশোনা এবং খাতাতে একটু এন্টিমেন্টি এগুলা করা লাগে। আর আমাকে চাকরি দিচ্ছে কি, যে ওই যে অ্যাপার্টমেন্টটা যে হচ্ছে ওই অ্যাপার্টমেন্টের ওই কলমে বা ইট গাঁথনি হয়ে গেলে আমার ওই পানি দিতে হবে। 3 বেলা আমার ওই পানি দিতে হবে। তো এই চাকরিটা আর কি আমাকে ওই 4 বছর ওরি বাড়ি থাকলাম। ওরি বাড়িও একদম নীল, ওই যে কাজ করে দিতাম বাড়ির ছেলের লাগান, মানে আমার কোনো এখানে বছরে কোনো 1 টাকাও আমাকে দিত না। শুধু পেটে ভাতে, শুধু পেটে ভাতে, কাপড়টাও আমাকে দিত না। আমি কিন্তু পোশাক আশাকে অতটা আমি না, আমি খুবই মানে আমি পুরাতন কাপড় চোপড়ে বেশি পছন্দ করি। এখন আমি নতুন পোশাক করি না। আমি যে আমার এই যে বাড়িয়ালি হচ্ছে এই দুটা 3 বছর আগেই দেখি, 2 বছর আগেই দেখি দিছিল। তো আমি ওই ঈদ ছাড়া আমি আর পড়ি না। এটা ঈদের নামাজ পড়তে গেলে এটা পরে যাই, আর না হলে ধুই ইস্তারি করে সুন্দর করি প্যাকেট করি, ওই 1 বছরের মনে থুই দিই। এখন যে আমাকে চাকরি দিল ওর যে খালাতো বোন জামাই যে এই চাকরির যে টেকা লাগবে এটা আমি আর জানি না। আমাকে সেই টাইমে 5,000 টাকা চাচ্ছে, যে এটা হচ্ছে বসদের আর কি অ্যাপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার আছে সেই বসগুলাকে আর কি চা পানি খাওয়াতে হবে, 5,000 টাকা লাগবে। তো এখন আমি তো সারা বছরই তো আমি এত বড় হইলাম, আমি 5,000 টাকা চোখেই দেখিনি, আমি কিভাবে দেব? পরবর্তীতে আমি ওই ভাই কইলাম যে ভাই আপনি আপাতত, তাহলে উনি বলবে না যে আমার ভাই 4-5টা বছর থাকিছে কোনো ব্যাপার না, তাহলে আমি হচ্ছে আপনাকে দিবনি, আপনি চালাইলেন, সেটা না বলি। তাহলে বলতেছে যে মনির তাহলে তুমি হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, তুমি বেতন পাইলে, আমার বেতনও হচ্ছে 5,000 টাকা, 4,500 টাকা, 500 টাকা আর কি ওর চা খাওয়ার জন্য এক্সট্রা করে দিতে হবে। আমাকে জেনুইন দিবে 4,500, আর 500 টাকা ওই মাসে মাসে ওরিকে দিতে হবে। 3 মাস কাজ করার পর ওটা করি সারি আমার টাইফয়েড জ্বর আসে। পরে আবার খালার বাড়ি চলে গেলাম। ওখানে প্রায় আমার 2-2.5 বছর ওখানে থাকা হয়। থাকি সারি ওখানে আমার ড্রাইভিংটা অটোমেটিক শেখা হয়। ড্রাইভিংও পারেন? ড্রাইভিং শেখা হয়ে যায়। আচ্ছা। যে আমাকে ড্রাইভিং শেখালো সেই মামাই আমাকে স্পট ইনফুটের গাড়ি, প্রায় 3 বছর পরে আমাকে গাড়ি দিল, স্পট ইনফুটের গার্মেন্টসের গাড়ি। আচ্ছা। হেল্পারবিহীন গাড়ি চালাচ্ছি, একটা বড় গাড়ি, হেল্পারবিহীন গাড়ি চালানো খুব রিস্ক। একটা চাকা যদি লিক হয়ে যায়, একটা চাকা যদি বাস্ট হয়ে যায়, 2জনের সহযোগিতা লাগে, সেখানে একলা হয় না। সেইভাবেই একটা আল্লাহর রহমতে নতুন একটা গাড়ি পেলাম। আমাকে আমার আত্মীয় স্বজন সবাই ভবিষ্যৎ দেখাচ্ছে, তোর প্রচুর পরিমাণে টাকা পয়সা কামাই করতে হবে, পরিশ্রম করতে হবে, তোর ঘর নাই বাড়ি নাই, আমরাই তোরে করে দেব। যখন টাকা দিই, যখন টাকা না দিই তখন কোনো খোঁজ খবর থাকে না। যখন টাকা দিচ্ছি তখন সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়েছে নাকি। আমি যে এই যে 7-8টা বছর আমি এই যে গাড়ির লাইনে ছিলাম, আমি ইচ্ছা গাড়িতেই করেছি, বাড়িতে যাইনি বা ঘর বাড়ি নাই।
এখন ঈদের ভিতরে কার বাড়িতে যাব, কার ছেলে মেলে আসলো, তার ঈদগুলা হয়তো বা নষ্ট হবে। এক পর্যায়ে মা বের হইল গুলশন সাইদনগর এলাকা থেকে হঠাৎ করে। আসলে আমি জন্মের পরে আমি মায়ের দেখি নাই, চেহারাও মনে নাই। মানে মাও আমাকে ওইভাবে মানে একটা আছে না যে আপন করি হাসি হুসরি লিয়া, বা আমি একটু মা বলে একটু কাছে তার ভিড়বো বা জড়া, ওই জিনিসগুলো আসতেছে না, ওই জিনিসটা আমার আসতেছে না। আমি এক নজর ভাবে আমি তাকায় আছি, যা আমি ভিতর থেকে ভাবতেছি এটা কি আমার মা। আমি এক নজর একভাবে আমি তাকাই থাকতেছি সেইভাবে যে এটা আমার মা। মামাদের আমি জিজ্ঞাসা করছি এটা কি মা, তোর কি মনে হয়? আমি তো জীবনে দেখি নাই, আমার জন্মের পরে এই ফার্স্ট আমি মাইক দেখতেছি। তে বলছে যে হ্যাঁ এটা তোর মা। তে মার বিয়ে হয়েছিল, একটা বিয়ে হয় ওইদিকে। এখন ছেলে একটা আছে, সেই ছেলে এখন ওই ছেলের বাপ এখন কি করে অত দূর আমি যাই নাই, আর অত দূর আমি শুনতেও যাই নাই। তবে মা যাই আছে ভালো আছে, মানে ওই ফ্যামিলিতে হয়তো বা যায়। আর আমি যখন মায়ের সাথে দেখা গেল, আমি তখন বাপের কাছেও আমি চলে যাই। ওই বাবারও আর একটা ফ্যামিলি হয়ে গেছে। বাবারও যে আমি যাওয়া পরে যে একটা সন্তান হিসাবে বয়, বা আমি তো বাড়ি ঘর করে দিব, বা তুই এখানে একটু আদর করা, এই জিনিসটা আমি পাই নাই। মানে জাস্ট আর কি আমি একবার সবার থেকে একটা বঞ্চিত একটা ছেলে। এখন মা বাবা যে এই যে বের হইলো, তাহলে এখন আমি কেমনে কই যে আমার মা বাবা সবই আছে, কিন্তু আমাকে পুরো দুনিয়া জানতো বাবা মা মারা গেছে। করোনার ভিতরে গাড়ি চালানোর চাকরিটা আমার চলে গেল। চলে যাওয়ার পরে আমি বাড়িতে চলে গেলাম, খালার বাড়িতে কৃষিকাজ আবার পুনরায় শুরু করে দিলাম। তে আমার ওই ছোটবেলা খুবই দুঃখ কষ্ট নিয়ে মানুষ হয়েছি। ওই যে নানি আমাকে এটা ওটা আইনি খাওয়াইতো, ওই টাইমে আমার ওই কাঁচা তরকারি আমি খাইতাম। কি বলেন? সেই রকম ভাবে খাইতাম পেটের ক্ষুধায়, মানে জড়ো সড়ো, মানে আমার পারতেছি না যে আমি মরি যাই, অস্থিরতা ভাত করতো। তখন কি করতাম, ওই নানি এই বাড়ি থেকে সিম, ও বাড়ি থেকে আনাজ, ও বাড়ি থেকে ধুমা, ও বাড়ি থেকে করলা আইনি বাড়িতে রাখতো। রান্নার সময় দিতাম না, আমি লিয়া খাইতাম। তো এই তিতো যদিও লাগতো, যখন পেটটা ভরে যাইতো তখন অনুভূতি করতাম যে আমার এটা কইলি খেলাম তিতো লাগিছে। তার আগে আমার কাছে আর ভিতরে আমার কিছুই লাগে নাই। আপনি কি কথাটা বুঝতে পারছেন? ক্ষুধা কত মারাত্মক হইতে পারে। আমার এই নানি যখন ওই আনতে পারতো না, তখন আমি এই গাছের ফল, মানে যেটা আসলে খাওয়ার উপযুক্ত না কিন্তু ফল ধরে আছে, সেটাই আমি খাচ্ছি। আমি খাই, আমার আগে মেইন কথা হচ্ছে আমার পেটের ক্ষুধা আগে মিটাতে, এটাই হচ্ছে কথা। আমার এই যে কাঁচা, এই যে যেটা কোটা বললেন না, বাটুল, আমাদের গ্রামে আর কি বাটুল বলে, এই বাটুলটা আসলে খুব সুস্বাদু। আমাকে যদি এখন দেয়া যায় 1 কেজি মতো, আমি এখন ওই গাছের কথা এখন মনে পড়তেছে। রোজা ছিলাম সারা, কেউ তো খায় না এগুলা। না, কেউ খায় না। গরু ছাগলে খায় এগুলা, গরু ছাগলও খায় না। গরু ছাগল না, গরু ছাগল খাইতেন এগুলা ছোটবেলায়? আমি ছোটবেলা সেইভাবে, এটা অনেকেই জানতো না, আমি এটা সেইভাবে খাইতাম। খায়া আমি একদম একবারে সর্দি হয়ে গেলাম। সর্দি বলতে যে আমার কাছে একদম ইজি হয়ে গেল। মানে ধুমা কন, কল্লি কন, কচু কন, এমনকি কচুও খাইছি আমি। ওই যে যেটা বড় ফ্যান কচু বলে অনেকে, আমাদের ওইদিকে মান কচু বলে। আমি লাস্টে মান কচু খাইছি। মান কচু খায়া, মান কচুটা খাই এই শাকসবজির ভিতরে আমার এই খাদ্য নালীটা আর কি প্রায় 15 দিন আমি ভাত খাইতে পারি নাই। ওই আপনার হচ্ছে সব জায়গায় জিম দিয়ে গেছে, সম্পূর্ণ ছিলে গেছে, ভিতরে ঘা হয়ে গেছে। ভিতরে ঘা হয়ে যাওয়ার পরে আমি খাইতে পারিনি। পরবর্তীতে আমাকে ওই ডাক্তারে বলল যে তোমার হচ্ছে নরম যাও, একবারে পানি ফ্যান, সোজা কথা চামচ দিলে যেন গলা দিয়ে কোনো রকম জানটা যেন একটু বাঁচে, এরকম করে তোমার 15 দিন চলতে হবে। তখন আমি আর কি ওই কচুটাতেই আমার একটু এফেক্ট করছিল। তাহার যত আমি কাঁচা তরকারি খাইছি, আমার কোনোটাতেই আমার মুখের স্বাদ কাড়িয়ে নিতে পারে নাই। সবগুলা খাবারই সেই স্বাদ লাগেছে, এক কথায়।